আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লাইন সেগমেন্ট টুল নিয়ে কথা বলবো এবং লাইন সেগমেন্ট টুলের সাথে যে টুলস গুলো রিলেটেড সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তার সাথে আমরা স্ট্রোক প্যানেল নিয়ে কথা বলবো। এই লাইন সেগমেন্ট টুল এবং তার সাথে রিলেটেড যে টুলগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে এবং স্ট্রোক প্যানেলের কি কাজ আমরা ইন ডিটেইলস এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তার জন্য আমরা চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আসার পরে প্রথমে আমরা টুলবারে আসবো। টুলবারে এসে এখানে দেখেন উপর দিক থেকে ডান পাশের যে কলামটা আছে তার ৪ নাম্বারে একটা টুল আছে লাইন সেগমেন্ট টুল এবং লাইন সেগমেন্ট টুল এটা দেখা যাচ্ছে এখানে তার আইকন আছে। তার ডান পাশে নিচের কর্নারে একটা চিহ্ন আছে বা সংকেত আছে, তার মানে এটার ভিতরে আরো আছে। যদি আমরা রাইট ক্লিক করি তাইলে সেগুলো বের হয়ে যাবে, অথবা আমরা যদি লং প্রেস করি তাইলে এগুলো বের হয়ে যাবে। এইটার বিষয়ে আমরা জানি সবাই। আমরা যেভাবে হোক এটাকে ওপেন করে নিতে পারি। নেওয়ার পরে প্রথম যেটা আসছে সেখান থেকে লাইন সেগমেন্ট টুল, এটা শর্টকাট হচ্ছে ব্যাক স্ল্যাশ। স্ল্যাশ আমরা চিনি বা অবলিক আমরা চিনি, আর এটা হচ্ছে উল্টা স্ল্যাশ বা ব্যাক স্ল্যাশ। আমরা যদি কিবোর্ড থেকে অন্য কোনো টুলে থাকা অবস্থায় এন্টারের পাশে যে ব্যাক স্ল্যাশটা আছে ওটাতে প্রেস করি তাহলে লাইন সেগমেন্ট টুল অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। দেন হচ্ছে এখানে আর্ক টুল, তারপরে স্পাইরাল টুল। আমরা প্রথমে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে একটু লাইন সেগমেন্ট টুলটা করে আমরা টান দিলে একটা লাইন আসবে। এখন একটা পাত দেখা যাচ্ছে, এখানে যদি আমরা ছেড়ে দেই তাহলে একটা পাত বা লাইন বসে গেল। তো এটার মান বা স্ট্রোকের যে মান সেটা হচ্ছে 1 পিটি। আমরা যদি এখান থেকে বাড়িয়ে দিই তাহলে বাড়বে, না হলে কি আছে, না হলে 1 পিটি থাকবে। এখন আমি নেওয়ার সময় যদি সোজা রাখতে চাই তাহলে শিফট ধরবো, শিফট ধরলে এটা সোজা হয়ে যাবে। আর যদি শিফট না ধরি তাহলে একটু বাঁকা হইতে পারে, বা যদি আমি বাঁকা নিতে চাই তাহলে বাঁকা নিতে পারবো। আর ক্লিক করে ড্রাগ থাকা অবস্থায় শিফট ধরবো, শিফট ধরলে এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তাহলে এই লাইনটা আমরা নিতে পারবো। পরবর্তীতে আমরা আসতেছি এগুলো কন্ট্রোল বার এবং স্ট্রোক প্যানেল নিয়ে কথা বলার জন্য। তারপরে আমি পরের দুইটাও দেখে ফেলি। এখানে আমরা আর্ক টুল এবং স্পাইরাল টুল নিয়ে কথা বলবো। রেক্টাঙ্গুলার গ্রিড টুল, পপুলার গ্রিড টুল, এগুলা এই ভিডিওতে না অন্য কোনো ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে আমরা একটু আর্ক টুলে যাই। আর্ক টুলে যাওয়ার পরে যদি আমি কি করি, ক্লিক করে ড্রাগ করি, ড্রাগ করার পরে এই যে একটা আর্ক আসতেছে এখানে, যদি আমি ছেড়ে দিই তাইলে এটা বসে গেল। এখন আমি যদি নেওয়ার সময় শিফট ধরি তাইলে কি হচ্ছে, একটা রেশিও মেনটেন করে এটা ছোট বড় হচ্ছে। শিফট ধরে আমি ড্রাগ করতেছি তখন রেশিও মেনটেন করে ছোট বড় হচ্ছে। আর যদি শিফট ছেড়ে দেই তাহলে ইচ্ছা মতো আমি টেনে নিতে পারছি, ওইদিকে নিলে ওইদিকে যাবে, এইদিকে নিলে এইদিকে, যে কোনো দিকে। শিফট যদি ধরি তাহলে একটা রেশিও মেনটেন করে এটা কি হচ্ছে, বা একটা কোণ মেনটেন করে, দেখেন একটা কোণ আছে না, রাউন্ড কোণ, এটাকে মেনটেন করে সে ছোট বড় হচ্ছে। শিফট ছেড়ে দিলে ইচ্ছা মতোই আমি কোণটা দিতে পারতেছি। শিফট ধরে আমি একটা নিয়ে তারপর ছেড়ে দিলে এটা চলে আসে। এখন আরেকটা জিনিস, আমি যদি এটা নেওয়ার সময় আপ অ্যারো কি প্রেস করি তাইলে দেখেন কোনটা একটু বাড়ছে, ভিতরের দিকে চলে যাচ্ছে, এইটুকু পর্যন্ত যাবে, আর কিন্তু যাচ্ছে না। কারণ আমি প্রেস করতেছি কিন্তু আর যাচ্ছে না। যদি আমরা ডাউন অ্যারো কি প্রেস করি তাইলে এটা কি হয়ে যাবে, একটু কমে যাবে, কমে কমে তারপরে যেতে একসময় স্ট্রেট লাইন হয়ে যাবে। তারপরে যদি আরো দেই আমরা ডাউন অ্যারো তাইলে উল্টা দিকে চলে যাবে, উল্টা দিকে গিয়ে এইটুক পরিমাণ কোণ হয়ে তারপরে আর যাবে না। সেম ভাবে আবার যদি আপনার কি এইদিকে চলে আসবে, তাইলে এটার যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আপ অ্যারো কি দিলে কি হয় এবং শিফট ধরে যদি আমরা টানি তাইলে তখন কি হয়। পরের যে টুলটা আমরা একটু যাই, এখানে স্পাইরাল টুল। স্পাইরাল টুলে গেলে কি হয়, স্পাইরাল মানে হচ্ছে পেঁচানো। আমরা এখান থেকে ক্লিক করে যদি ড্রাগ করি তাহলে দেখেন একটা স্পাইরাল কোনো কিছু আসে। ক্লিক করে যদি ড্রাগ করি তাহলে স্পাইরাল কোনো কিছু আসতেছে। আমরা যদি এটাকে চালাতে দেখেন কয়েলের মতো একটা অবস্থা। আমরা যদি এটা নেওয়ার সময় শিফট ধরে তাহলে তেমন কোনো পার্থক্য নেই এখানে। নরমালি শিফট ছাড়া যেরকম শিফট নিয়েও প্রায় সিমিলার, একটু হালকা পার্থক্য এখানে, শিফট না ধরলেও চলবে। এখন আমি যদি কি করি, একটু কন্ট্রোল জ্যাড দেই, তারপরে স্পাইরাল টুলে এসে আমি ক্লিক করে ড্রাগ করলাম। এখন আমার ক্লিক ধরে এবং ড্রাগ অবস্থায় আমি আছি। আমি যদি আপ এরো কি দিই দেখেন এখানে স্পাইরাল গুলা বাড়বে, প্যাচ গুলা বাড়তেছে, একেবারে সেন্টারে প্যাচ গুলা বাড়তেছে, একটা সময় গিয়ে আর বাড়বে না। এখন যদি ডাউন এরো কি দিই তাইলে দেখেন প্যাচ গুলা কমতে থাকে, আস্তে আস্তে করে নিচে কমতে থাকলো। কমার পরে শেষ পর্যন্ত এটা আর্ক টুলের মতো হয়ে যাবে। দেখেন আর্ক টুলে যে কাজটা হয় সেম শেপ হয়ে গেছে, বা সেম সেগমেন্ট বা লাইন সেগমেন্ট হয়ে গিয়েছে এখানে। যদি আবার কি করি, আপ এরো প্রেস করি তাহলে এই যে স্পাইরালটা বাড়বে, এখানে আস্তে আস্তে করে বাড়তেছে। আশা করি স্পাইরাল টুলের এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা এগুলো ডিটেইলস নিয়ে কথা বলি। আমরা ডিটেইলস নিয়ে কথা বলার জন্য লাইন সেগমেন্ট টুলটা নিই। ব্যাকস্ল্যাশ হচ্ছে এটা শর্টকাট। আমরা যদি ক্লিক করে স্ট্রেট লাইন নিতে চাই তাহলে ক্লিক করে আমরা কি করবো, শিফট ধরে তারপরে ড্র্যাগ করে আমরা এটাকে ছেড়ে দিব, একটা বড় লাইন নিলাম। তারপরে এখানে আসি, এখানে প্রথমে হচ্ছে ফিল কালার। এখন লাইন বা স্ট্রোকে ফিল কালার কোনো কাজে লাগে না। আমরা যদি এখান থেকে কোনো ফিল কালার দেইও, দেখেন এটা কোনো কিছু দেখা যাচ্ছে এখানে, এখানে কোনো ফিল নাই, তার জন্য এটা কোনো শো করতেছে না। তো ফিল দিলেও যা না দিলেও তা, তার জন্য এটার ফিল ডিফল্ট অবস্থায় অফ থাকে, আমরা অফ করে রেখে দিব। এখন দেখেন এখানে যদি আমরা
তার কালার চেঞ্জ করতে চাই, যে স্ট্রোকটা এখানে আছে তার কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে স্ট্রোকের কালারে আসতে হবে। এসে আমরা এখান থেকে যদি রেড কালারের উপর ক্লিক করি তাহলে এটা রেড কালার, এখানে কালার চলে আসছে। জুম যদি করি তাহলে এটি দেখা যাবে রেড কালার। আমি যদি এখান থেকে অন্য কোনো কালার দিই তাহলে এখন স্ট্রোকের কালার যেটা ওইটা চেঞ্জ করলে এটার কালার চেঞ্জ হবে। এটাকে সিলেকশন করে যদি আপনি করেন তাহলে এটা আমরা জানি, এটা আমরা করতে পারবো। তারপরে যেটা আসতেছে এখানে সাইজ স্ট্রোক লেখা, তার ডান পাশে একটা বক্স আছে, এই বিষয়ে আমরা জানি। সেই টুলের মধ্যে আমরা দেখেছিলাম যে স্ট্রোক সেম এখানে আপ অ্যারো কি দিলে কি হবে, এটাকে সিলেকশন করি। সিলেকশন করে যদি আমরা আপ অ্যারো কি দেই তাহলে দেখেন এটার ওয়েট বা সাইজ বাড়তেছে। এখন 28, তার মানে মিডিলে পাতের উপরের দিকে 40, নিচের দিকে 40। তারপরে যেটা আসলো এখানে আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে এখানে তো ডিফল্ট অবস্থা 100 পিটি পর্যন্ত, এগুলো আমরা দেখেছিলাম সেই টুলের মধ্যে। আমরা যদি চেঞ্জ করি তাহলে এখান থেকে চেঞ্জ আসবে। দেন হচ্ছে বক্সের মধ্যে আমরা ক্লিক করে কি করতে পারবো, এখানে আমরা নিজের ইচ্ছা মতো 50 দিলাম, 50 দিয়ে এন্টার দিলাম, এন্টার দিলে এটা বসে গেল। জুম আউট করলে এটা দেখা যাবে এখানে এই সাইড। তারপরে এখন কালারও চেঞ্জ করা যাচ্ছে, এভরিথিং এখানে সেম বিষয়। এখানে যদি আমরা স্ট্রোক যে নামটা আছে এটার উপরে ক্লিক করি তাহলে কি হবে, স্ট্রোক প্যানেলটা ওপেন। আমি বলেছিলাম যে স্ট্রোক প্যানেল নিয়ে এখানে কথা বলবো, যেখানে যদি ক্লিক করি তাহলে স্ট্রোক প্যানেলটা ওপেন হবে। অথবা আমরা এখানে ফ্লোটিং প্যানেল একটা প্যানেল পাই যাবো স্ট্রোক নামে, ওইটা নিয়ে আমরা কাজ করব। এবং ফ্লোটিং প্যানেল থেকে কাজ করাটা ইজি আমার কাছে মনে হয়। এর জন্য আমরা এটা ডিটেইলস যে বিষয়গুলো এখানে যতগুলো বিষয় আছে সেগুলো আমরা ফ্লোটিং প্যানেল থেকে স্ট্রোক প্যানেলটা ওপেন করে আমরা কি দেখবো, এগুলো ডিটেইলস থেকে নিব। তারপরে আসি এখানে ইউনিফর্ম নামে একটা অপশন আছে। ইউনিফর্মে যদি আমরা চাই, ইউনিফর্মে গিয়ে ড্রপ ডাউনে ক্লিক করি ভেরিয়েবল উইথ প্রোফাইল, আমরা ক্লিক করলে এখানে কিছু স্টাইল আছে, ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। তারপরে সেকেন্ডটাতে ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে, এটাতে ক্লিক করলে এরকম, তারপরে এখানে এটাতে ক্লিক করলে এরকম, এটা এরকম, এরকম ভাবে একটা একটা করে আমরা চেঞ্জ করে এখানে দেখতে পারি। তারপরে এখানে আরেকটা দেখেন স্টাইল বা বক্স আছে ব্রাশ ডেফিনেশন, এটা নিয়ে আমরা ব্রাশের যখন দেখবো তখন আমরা ডিটেলস কথা বলবো। ওটা ক্লিক করলে ব্রাশের কিছু প্রিসেট পাওয়া যায়, এখানে ক্লিক করলে এটা ওইরকম হয়ে যাবে, এই একটা বিষয়। তো আমরা এটাকে নরমাল রাখি, নরমাল রেখে আমরা কি করি, আমরা আপাতত এখানে আমি কাজ না করে আমরা শুধু স্ট্রোক প্যানেল নিয়ে কাজ করি বা স্ট্রোক নিয়ে কাজ করি। এখন দেখেন আমি ব্রাশে যাওয়ার পরে এটা অটোমেটিক 1 পিটি হয়ে গেছে। আমি যদি আমি বাড়াইতে চাই তাহলে আবার ক্লিক করবো, তাহলে এটা বড় হয়ে যাবে। অথবা এখান থেকে 80 পিটি দিতে চাই, এরকম ভাবে আমি যতটুকু চাই ততটুকু আমি বাড়িয়ে দিতে পারবো। তারপরে যে বিষয়গুলো অপাসিটি স্টাইল, এগুলা আমাদের এখন আপাতত দরকার নেই। আর এখানে যেটা আসতেছে রেফারেন্স পয়েন্ট, এটা নিয়ে ফিউচারে আমরা কথা বলবো। আর এই যেটা সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম, অ্যালাইনমেন্টের বিষয়গুলো। এখানে যদি অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে অ্যালাইনমেন্টের বিষয়গুলো আসবে। তারপর এখানে একটা শেপ অপশন, দেন হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে আমরা কথা বলেছিলাম আর্টবোর্ড টুলের ক্লাসে বা আর্টবোর্ড টুলের ভিডিওতে। তারপরে এটার উইথ এবং হাইট, হাইট কত 0.0001 পিক্সেল, আর উইথ পাশাপাশি যে সাইজটা সেটা হচ্ছে 845 পিক্সেল। তো এখানে এই সাইজগুলো দেখাচ্ছে, এগুলো আমরা বুঝতেছি। এখন আমরা আসি স্ট্রোক প্যানেল নিয়ে কথা বলার জন্য। স্ট্রোক প্যানেলটা আমরা ফ্লোটিং প্যানেলে এসে আমরা এখানে ক্লিক করলে একটা প্যানেল বের হবে স্ট্রোক নামে। এখানে স্ট্রোকটাকে আমরা এখান থেকে বের করে নিয়ে এসে তার পাশে আরো দুইটা কিন্তু প্যানেল আছে, এর জন্য এটাকে আমরা বের করে নিয়ে এসে এটাতে আমরা কাজ করি, বাকিগুলোকে এখানে ক্লিক করে অফ করে দেই। আর এটাকে আমরা এখানে রাখলাম। যদি আমাদের এখানে না থাকে আমরা কোথায় পাবো, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমরা স্ট্রোক নামে পেয়ে যাবো। এবার কন্ট্রোল F10 কিবোর্ড থেকে যদি কন্ট্রোল F10 প্রেস করি তাহলে স্ট্রোক প্যানেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা এইরকম একটা কিছু দেখতে পারবো। অথবা কারো থাকতে পারে কি এখানে এরকম ভাবে থাকতে পারে, কারো এরকমও থাকতে পারে। যদি এরকম থাকে, নাম লিখার বামে যে এরো কিগুলো আছে এগুলোর উপর ক্লিক করবেন, আস্তে আস্তে করে এগুলো ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে তার ফুল ভিউ। প্রথমে যেটা এখানে এটা হচ্ছে ওয়েট, তার ওজন। ওজন মানে কি তার যে সাইজ 80 পিটি, এই সাইজটা যেটা আমরা এখান থেকে দিয়েছিলাম এটা যে দেখেন 80 পিটি। আমরা যদি এখান থেকে চেঞ্জ করি যে কাজ হবে, ওইখান থেকে চেঞ্জ করলেও সেম কাজ হবে। এখান থেকে আমরা চেঞ্জ করা দেখেছি কন্ট্রোল বার থেকে। আমরা এখন এখান থেকে দেখি, আমরা যদি 100 পিটি দিই তাহলে এটা 100 পিটি হয়ে যাবে। আমরা যদি এখান থেকে 4 পিটি দিই 4 পিটি হয়ে যাবে। এখান থেকে আমরা এটা সাইজ চেঞ্জ করে নিতে পারি। এর বাইরে যদি আমরা দিতে চাই 100 এর উপরে, মনে করেন 150, তাইলে আমরা 150 এখান থেকে লিখে দিলেই হয়ে যাবে। আমি আপাতত একটু কম রাখি 40 বা এরকম কিছু একটা। তারপরে এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস ক্যাপ। এই যে লাইনগুলা বা স্ট্রোক গুলা এগুলোর ক্যাপ আছে। ক্যাপ কোনটা, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং। স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের যে অপশন এখানে ক্যাপ বলা হয় এগুলাকে। তো এখন যে ক্যাপটা সিলেক্টেড করা এটার নাম হচ্ছে বার্ড ক্যাপ। আমরা এখন যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দেখতে পাচ্ছি পাতের মধ্যে, এটা হচ্ছে গিয়ে বার্ড ক্যাপ। আর আমরা যদি এখানে রাউন্ড ক্যাপ দিই তাহলে একটু চেঞ্জ হবে। দেখেন রাউন্ড ক্যাপ হইলো তার ক্যাপ গুলা রাউন্ড হয়ে গেল, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টের যে ক্যাপ রাউন্ড হয়ে গেল। তারপরের যে ক্যাপ সেটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। আমরা যদি এখানে ক্লিক করি
তাহলে আবার বাট ক্যাপের মতো হয়ে গেলে কিন্তু একটা পার্থক্য আছে। দেখেন বাট ক্যাপ কিন্তু দেখতে সেম, কিন্তু একটু চেঞ্জ। আমি এখানে যদি ক্লিক করি এরকম, এখানে যদি ক্লিক করি এরকম, তার মানে কি দাঁড়াইলো এখানে? আমরা যদি বাট ক্যাপ দেই তাহলে যেখানে তার পাত শেষ ওইখানে স্ট্রোকও শেষ। আর আমরা যদি কি দেই, প্রজেক্টিং ক্যাপ দেই, তাইলে যেখানে আমাদের পাত শেষ তার একটু বাইরে গিয়ে শেষ। আর রাউন্ড ক্যাপটা সেম, শুধু রাউন্ড হবে আর কি পাতের পরে একটু বাইরে গিয়ে শেষ হবে। এটা আমরা বুঝতে পারলাম আশা করি, যে বাট ক্যাপ আর প্রজেক্টিং ক্যাপের মধ্যে কি পার্থক্য। পাতের সাথে শেষ হয় একটা, আর একটা হচ্ছে পাতের একটু পরে গিয়ে শেষ হয়, আর এটা রাউন্ড হয় আর পাত ছেড়ে দিয়ে তারপরে একটু দূরে গিয়ে এটার কিন্তু ক্যাপটা শেষ হয়। আশা করি ক্যাপগুলো আমরা বুঝতে পেরেছি। তারপরে আসলে কর্নার। এখন কর্নার কি? কর্নার তো একটা পাতে কখনো কর্নার হয় না। দেখেন এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে কখনো কর্নার হবে না। মিনিমাম দুইটা পাত অথবা দুইয়ের একাধিক পাত আমাদের প্রয়োজন তার জন্য। তারপরে গিয়ে আমরা কর্নার দেখতে পাবো এখানে, নাইলে তো কর্নার পাবো না। এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এই যে পাতটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একেবারে স্ট্রেট পাত। এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং। আমরা যখন এরকম ভাবে শেপ দিয়ে নিব, দেখেন আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। শেপ দিয়ে নেওয়ার পরে দেখেন, যদি আমরা এটাকে স্টার্টিং পয়েন্ট ধরি তাহলে স্টার্টিং পয়েন্ট এই দিক থেকে শুরু হয়ে এই দিক থেকে এসে সে দেখেন চারদিক ঘুরে আবার এখানে শেষ হয়। তাহলে এটার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট এক, আর এটার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা ভিন্ন। তার মানে পাথ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে ওপেন পাথ আর একটা হচ্ছে ক্লোজ পাথ। তাই ওপেন পাথ কোনটা? ওপেন পাথ হচ্ছে যে পাথের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট মিলে না, এটা হচ্ছে ওপেন পাথ। যেমন এটার স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা, এই দুইটা কিন্তু মিলে নাই, এর জন্য এটা হচ্ছে ওপেন। আর যে পাথের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট একই হয় সেই পাথটা হয় ক্লোজ পাথ, মানে এটা বন্ধ। দেখেন এটার কিন্তু চারপাশ দিয়ে একটা দেওয়ালের মতো, মিডিলটা কিন্তু বন্ধ হয়, এটার কোনো বন্ধ নাই, এক পাশ। আমরা এখন কর্নার দেখার জন্য আমরা ক্লোজ পাথ নিয়ে আসলাম। ক্লোজ পাথ নিয়ে এসে এখানে আমরা একটু দেখবো কি কি আছে কর্নার গুলা। প্রথম যে কর্নার এটা হচ্ছে এই যেটা আমরা দেখতে পাচ্ছি কোনটা। তারপরে যেটা সেটা হচ্ছে রাউন্ড জয়েন। প্রথমটার নাম হচ্ছে মিটার জয়েন। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিটার জয়েন। পরেরটা হচ্ছে রাউন্ড জয়েন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন তার যে কর্নার গুলো একটু রাউন্ড হয়ে গেল। পরেরটা যেটা সেটা হচ্ছে গিয়ে বেবেল জয়েন। বেবেল জয়েনে যদি প্রেস করি তাহলে দেখেন একটু কাটা কাটা হয়ে গেল। এগুলো হচ্ছে কর্নার স্টাইল। আমরা যদি আবার এখানে দিই এটা হয়ে যাবে, এটা দিলে রাউন্ড, এটা দিলে বেবেল। এরকম ভাবে এটা চেঞ্জ করে আমরা দেখতে পারি বা আমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারি। আমি আপাতত এটাই রাখছি। তারপরে এখানে তো ক্যাপের মধ্যে কোনো পার্থক্য আসবে না, কারণ এখানে তো কোনো ক্যাপ নাই, বা আমরা এখানে ক্যাপ খুঁজে পাবো না, কারণ স্টার্টিং এন্ডিং পয়েন্ট মিলিত হয়ে গিয়েছে, তার জন্য এখানে কোনো ক্যাপ তৈরি হবে না। তাহলে আমাদের ওপেন পাথের মধ্যে ক্যাপ কাজ করবে, আর ক্লোজ পাথের মধ্যে আমাদের কর্নার কাজ করবে। ওপেন পাথ যেটা সেটাতে শুধু ক্যাপ অ্যাপ্লাই হবে, আর ক্লোজ পাথের মধ্যে কি হবে? কর্নার অ্যাপ্লাই হবে। তারপরে আসি আমরা অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোক এখন কি জিনিস? আমরা যে পাতটা দেখতে পাচ্ছি এখানে তার কোন পাশে স্ট্রোকটা বসবে, উপরে বসবে, নিচে বসবে, নাকি মিডিলে বসে দুই দিকে ছড়িয়ে যাবে। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু মিডিলে। আমরা যদি এখানে যাই তাহলে এটার নাম হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার। এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার। সেন্টার কেন? পাতটা সেন্টারে, আর এটার উপরে হচ্ছে একটু, নিচে হচ্ছে একটু অর্ধেক। যেমন 40 পিটি আছে এখানে সাইড, তার মানে 20 পিটি উপরে 20 পিটি নিচে। আমরা যদি পরেরটা দেই অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, ইনসাইডে দিলে যেটা হলো দেখেন আমাদের পাতটা বাইরের এজের সাথে আর পুরো স্ট্রোকটা ভিতরে ইনসাইডে চলে আসলো, মানে 40 পিটির 40 পিটি ভিতরে। আমরা যদি এটা দেই অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড, তাহলে যেটা হবে পাতটা ভিতরের দিকে চলে আসবে, ভিতরে এসে আর পুরো 40 পিটি আমাদের বাইরে চলে গেল। এটাই হচ্ছে স্ট্রোক। যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে এখান থেকে এসে আমরা স্ট্রোক অ্যালাইনমেন্ট করতে পারবো, যে আমাদের স্ট্রোকটা পাতের ভিতরে থাকবে, বাইরে থাকবে, নাকি সেন্টার থাকবে। এখানে যদি আমরা চাই, আমরা যদি এটা করি দেখেন ওপেন পাথের মধ্যে শুধু প্রথমটা অ্যালাইন স্ট্রোক টু সেন্টার থাকবে। ওপেন পাথে গিয়ে ইনসাইড বা আউটসাইড এগুলো কোনো কাজ করবে না। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কোনো কাজ করবে না, এগুলো দেখেন ভিজিবল না বা অ্যাক্টিভ না এখন। তার জন্য ওপেন পাথে শুধু কি কাজ করবে? আমাদের সেন্টার যে অ্যালাইনমেন্টটা স্ট্রোকের এটা কাজ করবে, আর ক্লোজ পাথে তিনটেই কাজ করবে। ক্লোজ পাথে তিনটে অ্যাক্টিভ হচ্ছে। তারপরে আমরা আসি, এটাকে আমরা সেন্টার রাখি, সেন্টার রেখে এখানে আসি, এটাকে আমরা সিলেকশন করি। সিলেকশন করার পরে যে বিষয়টা এখানে ড্যাশ লাইন নামে একটা অপশন আছে। ড্যাশ লাইন, ড্যাশ লাইনে যদি প্রেস করি তাহলে এখানে আমরা ড্যাশ লাইন ইউজ করতে পারি। আমি এখানে বাটক্যাপটা দিই, বাটক্যাপ দিয়ে তারপরে ড্যাশ লাইন দিলাম। ড্যাশ লাইন দেওয়ার পরে দেখেন ড্যাশ লাইন হয়ে গেল, ড্যাশ গ্যাপ এভাবে। ড্যাশের মানে এখান থেকে 12, তার মানে এখানে যে গ্যাপ গুলা সেগুলো মানে হচ্ছে 12 পিটি।
আপনি যদি এখন এখানে গ্যাপ দেন তাইলে গ্যাপও হয়ে যাবে। দেখেন আমি এখানে গ্যাপ দিলাম, তাইলে গ্যাপটার মান কত আসলো 12 পিট। তার মানে খালি যে জায়গা এটা হচ্ছে ড্যাশ, আর যেখানে কালার দেখাচ্ছে শেপ দেখাচ্ছে এটা হচ্ছে কি আপনার গ্যাপ। গ্যাপের মান 12, ড্যাশের মান 12। আমরা এগুলো পার্থক্য দেখার জন্য একটু যদি চেঞ্জ করি, আমি প্রথম যে ড্যাশ সেটার মান দিলাম 30, এন্টার দিব আমরা দিয়ে। তারপরে গ্যাপে গেলাম, আমি দিলাম গ্যাপের মধ্যে 20, এন্টার দিব। তারপরে আবার ড্যাশে আমি দিলাম 10, তারপরে এন্টার দিলাম। এখন দেখেন এখানে যে বিষয়টা, আমাদের সবচেয়ে বড় যে গ্যাপটা সেটা হচ্ছে প্রথম ড্যাশ 30 পিটি। তারপরে গিয়ে যে গ্যাপ এটা হচ্ছে কালার, সেটা হচ্ছে 20 পিটি। তারপরে আবার ড্যাশ হচ্ছে 10 পিটি, কারণ ছোটটা হচ্ছে কি ড্যাশ। এখন আবার যেটা আসলো এটা তো রঙিন, এখন রঙিনটা কি আসলে গ্যাপ না ড্যাশ? এখন এখানে গ্যাপ ড্যাশের যে একটা খেলা চলতেছে বা রিপিটিশন চলতেছে, এখন যদি ড্যাশ যে আমরা দেখলাম প্রথমে গ্যাপ, এখানে ড্যাশ যেটা এটার মান হচ্ছে গ্যাপ, কিন্তু সরি, ড্যাশ যেটা এটার এটা হচ্ছে কিন্তু ব্ল্যাঙ্ক। এখন যদি আবার সে 30 পিটি এখানে ব্ল্যাঙ্ক বসিয়ে দেয়, তাহলে এখানের যে 10 পিটির যে ড্যাশটা এটা কিন্তু শো করবে না। তার জন্য সে পরেরটাকে গ্যাপ ধরতেছে। গ্যাপ 30 পিটি, দেখেন এই গ্যাপটা এখানে যেটাতে আমরা মান দিই না, এটা হচ্ছে গ্যাপ 30 পিটি। তারপরে গিয়ে ড্যাশ, ড্যাশ হচ্ছে আবার কত 20 পিটি, তারপরে আবার গ্যাপ হচ্ছে 10 পিটি। তার মানে এখানে একটা রিপিটিশন হবে। আপনি ড্যাশ দিলেন, গ্যাপ দিলেন, আবার ড্যাশ দিলেন, তো এই ড্যাশ গ্যাপ এগুলো রিপিটিশন হবে। একটা জায়গায় গিয়ে থাকবে ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে ড্যাশ, আরেকটা জায়গায় আরেকটা রিপিটিশনে গিয়ে হয়ে যাবে গিয়ে ভরাট বা রঙিন যে জায়গা বা যেখানে শেপ দেখা যাচ্ছে বা স্ট্রোক দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে হয়ে যাবে ড্যাশ, মানে উল্টে যাবে। একটা রিপিটেশনে এক ধরনের থাকবে, পরের রিপিটেশন উল্টো হবে। একটা রিপিটেশনে থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক, আর একটা রিপিটেশনে গিয়ে স্ট্রোক, আপনার কালার দেখা যাবে, আপনি যে কালারটা দিবেন। আশা করি এটি বুঝতে পেরেছেন। তারপরে এটাকে যদি আমরা অফ করে দিই তাইলে এটা আবার অফ হয়ে যাবে, যদি আবার দিই তাইলে এটা আবার অন হয়ে যাবে। এখন এখান থেকে আপনি মান চেঞ্জ করতে পারবেন, এবার ক্লিক করে যদি আপ স্ক্রল করেন তাইলে মান চেঞ্জ হচ্ছে। আপনি যদি পরে এন্টার দেন এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। সেম ভাবে এটা তো আবার যদি ড্যাশে বাড়িয়ে দেন কমিয়ে দেন তাহলে এটা করতে পারবেন। দিলাম এন্টার দিলে এটা মান ফিক্সড হয়ে গেল। এখানেও আমরা সেম বিষয়টা করতে পারি। এটাকে আমরা সিলেকশন করলাম, আমরা যদি ড্যাশ লাইন দিই, ড্যাশ লাইন দিয়ে যদি আগের যে মানগুলো এগুলা কিন্তু এখানে চলে আসছে, আগেরটাতে অ্যাপ্লাই করেছিলাম এগুলো চলে আসছে। এখানেও যদি আমরা কি করি, মানগুলোকে চেঞ্জ করি বা এভাবে করে আমরা দেখে তাইলে এখানে আমরা অ্যাপ্লাই করে নিতে পারবো। আমি এটাকে বাদ দিয়ে একটু আমরা চেঞ্জ নিয়ে আসি। আমি এখানে দিলাম ব্যাক স্পেস দিয়ে একেবারে কিচ্ছু দিলাম না, এন্টার দিলাম, নাই হয়ে গেল। এখানে আমি দিলাম 10, এন্টার, আর এখানেও আমি দিলাম 0, 0 দিয়ে আমরা এটা বসাইলাম। তারপরে এখানে ক্যাপটা চেঞ্জ করে আমি রাউন্ড ক্যাপে গেলাম। রাউন্ড ক্যাপে যাওয়ার পর এরকম কিছু আসবে। এখন যদি আমি গ্যাপটা বাড়াই দেখেন এখানে কিন্তু ইলিপস হয়ে যাবে, এরকম ভাবে ইলিপস হয়ে গেল। 60 দিলাম গ্যাপটা। এখন যদি ওয়েটটা কমাই এগুলো ছোট হবে। আর আমরা এখানে গ্যাপটা না কমিয়ে একটু যদি ক্লোজ করে দিই তাহলে আরেকটু ক্লোজ হয়ে যাবে, যেটা দেখেন এরকম হবে। সেম ভাবে যদি আমরা ক্লোজ পাথ নিই, এখান থেকে ক্লোজ পাথ নিলাম তাহলে ক্লোজ পাথে এটা আসবে। এখানে যে আমরা ইউনিফর্ম গুলো দেখেছিলাম এই ইউনিফর্ম গুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো, এরকম ভাবে আসবে। আমরা যদি এটা দিই এটা আসবে, সবগুলোতে আমরা এগুলা চেঞ্জ করে দেখতে পারবো। সেম ভাবে ইউনিফর্ম আমরা একটু পরে নিচে গেলেও পাচ্ছি, এখানে প্রোফাইলস নামে এখানে গেলে আমরা দেখতে পারবো। তাহলে এখানে ড্যাশ লাইন দিয়ে কি করা যায়, এরকম ভাবে কিছু একটা তৈরি করা যায়, এটা আমরা দেখি। তারপরে আমরা আসি ড্যাশ লাইন গুলোকে উঠিয়ে দিয়ে আমরা পরের যে বিষয়গুলো দেখার জন্য আরেকটা আমরা লাইন নেই। এখানে একটা লাইন নিলাম, লাইন নিয়ে আমি একটু মানটা একটু বাড়িয়ে দিচ্ছি, 36 করে দিলাম। ক্যাপটা আমি বাট ক্যাপ করে দিলাম। তারপরে এখানে আসি এরো হেডস। এরো হেডস মানে হেডের মধ্যে বা ক্যাপের মধ্যে আমরা যদি কোনো এরো চিহ্ন চাই তাহলে এটা এখান থেকে দিতে পারবো। আমরা যদি এটাতে ক্লিক করি, লেফটেরটা হচ্ছে লেফটের জন্য, রাইটেরটা রাইটের জন্য, তাহলে এটা চলে আসে। তারপরে যদি আমরা রাইটের একটা দিই তাহলে রাইটের একটা চলে আসবে। কিন্তু এই দুইটা আমাদের যে স্ট্রোকটা আছে এটাকে নষ্ট করে দেবে। দেখেন স্ট্রোকটা মনে হচ্ছে সাইজ নষ্ট হয়ে গেছে, অথবা এগুলো স্ট্রোকের ভিতরে বসার জন্য এরকম মনে হচ্ছে। আমরা যদি এখান থেকে সোয়াপ করতে চাই এগুলোকে, আমি একটু চেঞ্জ দিই, পরেরটাতে একটু চেঞ্জ দিলাম, এটা এ ধরেন, এটা এ ধরেন। আমরা যদি রাইটেরটা লেফটে নিতে চাই আর লেফটেরটা রাইটে, অথবা স্টার্টিং পয়েন্টেরটা এন্ডিং পয়েন্টে আর এন্ডিং পয়েন্টেরটা স্টার্টিং পয়েন্টে, তাহলে আমরা এখান থেকে এসে সোয়াপ করে দিব। সোয়াপ করে দিলে দুইটা কি হয়ে যাবে, সোয়াপ হয়ে যাবে। এই বাটনে ক্লিক করলে সোয়াপ হয়। আমরা এখন এগুলোর যে সাইজ বা স্কেলিং, এখানে যদি স্কেলিংটা কমিয়ে দিই তাহলে লেফট সাইডের যে অ্যারোহেডস থাকবে এটা ছোট হবে। আর ডাইন সাইডেরটা থেকে যদি আমরা কমিয়ে দিই তাহলে ডাইন সাইডেরটা সাইজটা ছোট হবে বা স্কেলিং হবে। এখানে যতটুকু চাই এতটুকু আমরা করে দিতে পারি। তারপরে আসতেছে এখানে কি অ্যালাইন। অ্যালাইন দেখেন এখন আমাদের যে
এরো হেডস গুলা বসছে সেগুলো হচ্ছে পাতের ইনসাইডে। আমাদের পাত কিন্তু এখান থেকে শুরু, আর এটা বসছে কোথায়? ইনসাইডে, ভিতরে। এখানে কিন্তু পাত এখানে এসে শেষ কিন্তু বসছে কোথায়? ইনসাইডে। আমরা যদি এখন প্রথম অ্যালাইনমেন্টটা দিই তাহলে আউটসাইডে চলে যাবো। দেখেন পাত যেখানে শেষ ওইখানে গিয়ে এগুলো শুরু হয়েছে, পাত যেখানে শেষ ওইখানে গিয়ে শুরু। আর যদি এটা দিই তাহলে একেবারে পুরোপুরি ভিতরে, দেখেন পুরোপুরি ভিতরে। এটা দিলে পুরোপুরি বাইরে। আমরা বাইরে দিলে সুবিধা, আমাদের পাত বা স্ট্রোকটা সম্পূর্ণ থাকে, আর ভিতরে দিলে একটু স্ট্রোকটা কমে যায়। এর জন্য আমরা বাইরে দিতে পারি। তারপরে যেটা আসতেছে, এখানে যদি ইউনিফর্মে চাই আমরা, তাহলে ইউনিফর্মে গিয়ে আমরা ওই যে আগের উপরে এগুলা মতো করে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আসে আমরা যদি চেঞ্জ করি তাহলে এগুলো চেঞ্জ আসবে, দেখেন চেঞ্জ আসতেছে। আমরা যদি এখানে এরো হেডস গুলোকে অফ করতেছি, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে নান প্রেস করবো, তাইলে নান হয়ে যাবে। এটাতে ক্লিক করবো, নান প্রেস করবো, তাইলে এটাও কি হয়ে যাবে? নান হয়ে যাবে। তারপরে কি এখান থেকে স্টাইল গুলোকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। এরকম ভাবে এগুলো আমরা উপরে দেখেছিলাম, সেম সবকিছু আছে। তো যদি না চান তাহলে কি করবেন? ইউনিফর্ম নর্মালটা দিয়ে দিবেন। আমরা যদি ক্লোজ পাথ, এটা তো দেখলাম ওপেন পাথ, যেটা স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট কি নাই, মিলিত নাই, সেটা হচ্ছে ওপেন পাথ। আমরা যদি ক্লোজ পাথে যাই তাহলে দেখেন এখানে গিয়ে আমরা একটা নিলাম, নেওয়ার পরে সেম বিষয়গুলোকে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এরাও দিলাম, দেখেন এই পাশে আসলে একটা, এখানে গেলাম, এই পাশে দিলাম এটা। এখানে যদি স্কেলিং করি তাহলে এগুলো কমবে। দেখেন এখানে ধরতেছে স্টার্টিং এন্ডিং পয়েন্ট এটা, এর জন্য এই দুইটা এসে এখানে মিলিত হয়েছে। আমরা যদি এখান থেকে এটাকে স্কেলিং করি তাহলে এটা কিন্তু ছোট হয়েছে। সেম ভাবে যদি সোয়াপ করতে চাই, এখানে ক্লিক করলে সোয়াপ হয়ে যাবে স্টার্টিং এন্ডিং পয়েন্টের সাথে। দেখেন এটা স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কিন্তু একই, এর জন্য এটা ক্লোজ পাথ, আর এটা কিন্তু একই না, এর জন্য এটা ওপেন পাথ। তারপর এখানে এসে অ্যালাইনমেন্ট যদি করে, অ্যালাইনমেন্ট করলে এরকম হয়ে যাবে। যদি আমরা আউটসাইড দিই তাহলে দুইটা এসে এক হয়ে গেল। এটা দিতে হলে ভিতরে, তো এটাতে এগুলো ইউজ করা হয় না নর্মালি। আমরা নর্মালি স্ট্রেট লাইন এগুলো ইউজ করে থাকি। আশা করি বিষয়টি আমরা বুঝতে পারলাম। দেন এখন যদি লাইন সেগমেন্ট হলে আমরা স্ট্রোক প্যানেলের সবকিছু বুঝতে পারলাম, অ্যাপ্লাই করে বুঝলাম। আমরা যদি আর্ক টুল অথবা স্পাইরাল টুলে যাই তাহলে কি এগুলো অ্যাপ্লাই হবে? তাইলে সেম সব কিছু অ্যাপ্লাই হবে। আমরা যদি সাইজে যাই, কালারে যাই, ইউনিফর্মে যাই, ইউনিফর্মে গেলে ইউনিফর্ম চেঞ্জ করা যাচ্ছে। দেন হচ্ছে কি স্টাইল চেঞ্জ করা যাচ্ছে। এখানে এসে যদি ড্যাশ লাইন দিই তাহলে ড্যাশ লাইন ইউজ হচ্ছে, ড্যাশ লাইনটা উঠিয়ে দিলাম। ক্যাপ যদি ইউজ করি তাহলে ক্যাপ ইউজ হচ্ছে। অ্যালাইনমেন্টে যদি আসি তাহলে অ্যালাইনমেন্ট আমাদের করা যাচ্ছে। ওপেন পাথ, তো এটা কিন্তু ওপেন পাথ, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট মিলে নেই। এখানে যদি এরো হেডস ইউজ করি তাহলে এরো হেডস ইউজ করা যাচ্ছে। আমি যদি ক্লিক করি এবং এটাতে আউটসাইড দিয়ে দেবো তাহলে এগুলো বোঝা যাবে। দেন ইউনিফর্মে যদি আসি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারতেছি। সেম ভাবে স্পাইরাল টুল নিয়ে আসি আমরা। স্পাইরাল টুল নিয়ে এসে যদি এই কাজটা আমরা করি, এখানে একটু মানটা বাড়িয়ে দিই, তার আমি 10 পিটি করে দিলাম। 10 পিটি করে দিয়ে যদি ইউনিফর্ম চেঞ্জ করি, ইউনিফর্ম চেঞ্জ হচ্ছে। এখানে এসে যদি ক্যাপ চেঞ্জ করি, ক্যাপ চেঞ্জ হবে। পার্ট ক্যাপ দিব। তারপরে কর্নার যদি দিতে চাই, এখানে কর্নার অ্যাপ্লাই হবে এটাতে। তারপরে এখানে ড্যাশ লাইন, দেন হচ্ছে এরো হেডস, এরো হেডস অ্যাপ্লাই হচ্ছে এটা। দেখেন দুই পাশে দুইটা বসে গেল। এটা এটাতেই ভালো লাগতেছে, এটাতে ভালো লাগতেছে না। এখানে তো রাউন্ড অ্যাকচুয়ালি। দেন সোয়াপ করা যাচ্ছে, আর স্কেলিং করা যাচ্ছে, অ্যালাইনমেন্টও করা যাচ্ছে। তাইলে আশা করি আমরা এই যে তিনটা টুলের মধ্যে আমরা সবকিছু স্ট্রোক প্যানেলে বুঝতে পারলাম। কন্ট্রোল বারে কি কি চেঞ্জ করা যায়, কিভাবে কি করে সবকিছু আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। কতদিন আমরা অ্যালাইনমেন্ট দেখেছিলাম। অ্যালাইনমেন্ট নিয়ে আমি একটু এখানে বলতে চাই। এটা সিম্পল, এখানে একটা ফিল দিলাম, ফিল দেওয়ার পরে এটাকে আমরা এখানে নিলাম, এখানে এগুলোর মধ্যে অ্যালাইনমেন্টে আমরা কাজ করি। আমরা এখানে যখন সিলেকশন করি, দেখেন আমাদের কন্ট্রোল বারে অ্যালাইনমেন্টের বিষয়গুলো চলে আসে। আর এখানে দেখেন হরিজন্টাল অ্যালাইন, লেফট, সেন্টার, রাইট, ভার্টিক্যাল, টপ, সেন্টার, বটম, তারপর এখানে ডিস্ট্রিবিউট, টপ, এগুলো সব কিছু আছে। এখন আপনাদের থাকবে কিনা, কার থাকবে কার থাকবে না, অনেকের এখানে এগুলো থাকতে পারে, অনেকের এখানে নাও থাকতে পারে। কিন্তু এটা কি জন্য? আপনার যদি মনিটরের স্ক্রিনটা বড় হয় তাইলে এগুলো এখানে শো করবে। আর যদি মনিটরের স্ক্রিন ছোট হয় তাইলে এগুলো এখানে এভাবে ডিটেইলস শো করবে না। আপনাকে সবসময় এখান থেকে অ্যালাইনমেন্ট প্যানেল নিয়ে এসে এটাকে ইউজ করতে হবে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার ছিল তাহলে আপনার নাই কেন। আপনি হয়তো ল্যাপটপ ইউজ করতেছেন, ল্যাপটপ যদি ইউজ করেন তাহলে ল্যাপটপের স্ক্রিন এমনিতেই ছোট থাকে। ছোট থাকার কারণে এগুলোকে এখানে জায়গা দিতে পারে না। তার জন্য এখানে শুধু অ্যালাইন লিখে একটা অপশন থাকে, ওইখানে ক্লিক করলে এগুলো ওপেন হয়। এখানে যেমন স্ট্রোক লিখা, ক্লিক করলে ওপেন হচ্ছে। সেম এখানে পাবেন একটা অ্যালাইন লিখা, সিলেকশন করার পর অ্যালাইন লিখা পাবেন। এখানে ক্লিক করলে এই যে প্যানেলের মতো করে অ্যালাইনমেন্টের যে প্যানেল ছিল ওইটার মতো করে এটা ওপেন হয়ে যাবে নিচের দিকে, যেমন স্ট্রোক প্যানেলটা ওপেন। সেম বিষয়। তাইলে আশা করি বিষয়টি বুঝতে পারছেন যেটা আপনার থাকবে কি থাকবে না। আপনার যদি মনিটর বা স্ক্রিনটা ছোট হয় তাইলে না থাকতে পারে, আর যদি বড় হয় তাইলে এরকম ভাবে থাকবে। এই ইনফরমেশনটা আমার দেওয়ার ছিল, তাই আমি এখানে দিয়ে দিলাম। কতদিন আমি এটা মিস করেছিলাম এর জন্য।
আশা করি লাইন সেগমেন্ট টুল, স্পাইরাল টুল, আর্ক টুল এবং তাদের কন্ট্রোল বার, স্ট্রোক প্যানেল নিয়ে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, ড্যাশ লাইন নিয়ে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এগুলো প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।